আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আলমাতিন আইটি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করছি। আমাদের সামনে এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2010 ভার্সনের সফটওয়্যারটি ওপেন আছে। আমরা পার্ট 1 এ ইনসার্ট মেনুর পার্ট 1 এ আমরা পেজ কভার থেকে নিয়ে স্ক্রিনশট পর্যন্ত আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব বা আমরা আজকে আলোচনা করব হাইপারলিংক থেকে নিয়ে সিম্বল পর্যন্ত। হাইপারলিংক থেকে নিয়ে সিম্বল পর্যন্ত যেই ফাংশনগুলো আছে, এখানে আমরা 4টা ট্যাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লিংক, হেডার এন্ড ফুটার, টেক্সট এবং সিম্বল। তো প্রথমে হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংকের কাজ কি? হাইপারলিংকের কাজ হচ্ছে কোনো একটি টেক্সটকে লিঙ্ক আপ করা যায়। তো সেই লিঙ্ক আপটা বা কোনো একটি টেক্সটকে লিঙ্ক বানানো যায় যে কোনো কিছু দিয়ে। সেটা আমরা পিকচার দিয়ে করতে পারবো, সেটা আমরা ভিডিও দিয়ে করতে পারবো, সেটা আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারবো। তো কি কি দিয়ে করতে পারবো সেটা আমাদের ফাংশনে আসবে, আমরা একটু দেখি। তো লিঙ্ক জিনিসটা কি? লিঙ্ক হচ্ছে যে আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই লেখাটাকে লিঙ্ক বানাবো কোনো কিছু দিয়ে, সেটা পিকচার হোক, সেটা ভিডিও হোক, যে কোনো ফাইল দিয়ে। তো লিঙ্ক আপটা করার পরে যদি আমরা এই টেক্সটের উপরে এসে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, তাহলে যে জিনিসটা দিয়ে এটাকে লিঙ্ক আপ করবো সেই জিনিসটা আমাদের সামনে চলে আসবে। উদাহরণস্বরূপ আমরা বুঝি যে আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর আমরা হাইপার লিঙ্কে ক্লিক করলাম। তারপরে এখানে ডিফল্ট ভাবে দেখাচ্ছে যে আমি কি কি দিয়ে করতে পারবো, লিঙ্ক বানাতে পারবো ওই টেক্সটটাকে। তো এখানে এক্সপোর্ট ভিডিও আছে, আমরা চাইলে ভিডিও দিয়ে করতে পারবো, অডিও দিয়ে করতে পারবো এবং টেক্সট দিয়েও করতে পারবো। আমি একটা পিকচার দিয়ে করছি, এর জন্য এই 4x নামক একটি ফাইল আছে, আমি এটার ভিতরে গেলাম, এখানে আমার একটি পিকচার আছে, সেই পিকচারটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমার এই সিলেক্টকৃত টেক্সটটি এটি একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করি, তাহলে এটার ভিতরে যেই পিকচারটা দিয়ে আমি লিঙ্ক আপ করেছি সেই পিকচারটা আমাদের সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে, চলে আসবে। এটাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ, অর্থাৎ কোনো টেক্সটকে লিঙ্ক বানানো যায়, সেটা আমরা পিকচার দিয়ে করতে পারবো, ভিডিও দিয়ে করতে পারবো, অডিও দিয়েও যে কোনো কিছু দিয়ে আমরা করতে পারবো। তারপরে হচ্ছে বুকমার্ক। বুকমার্কের কাজ হচ্ছে বুকমার্ক করে রাখা যায়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টের ভিতরে অনেকগুলো আছে, পেজ আছে। যেরকম আমি আরো কিছু পেজ বাড়াই তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 9টা পেজ আছে। এই 9টা পেজের আরো কিছু আমি পেজ বাড়াই তাহলে আরো সহজে বুঝে আসবে। তো আমাদের এখানে অনেকগুলো পেজ আমরা বানিয়েছি। তো এখন আমি চাচ্ছি আমাদের এখানে আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে অনেকগুলো পেজ ক্রিয়েট করেছি। যেমন আমাদের এখানে 51টা পেজ আছে। আমি যদি মাউসের হুইলবার ঘুরিয়ে ঘুরিয়ে একদম 1 নাম্বার পেজে যাইতে চাই তাহলে অনেক সময় লাগবে, তাই না? তো এখন আমরা অনেক সময় আমরা এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করেছি। 51টা পেজ আমাদের আছে, 48 নাম্বার পেজে আমরা আছি। তো আমরা চাচ্ছি যে 48 নাম্বার পেজের মধ্যে একটি বুকমার্ক করে রাখবো। ফিজিক্যালি আমরা যখন বই পড়ি, বই পড়ার পরে 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়ার পরে ওইখানে যে আমরা বিভিন্ন কিছু দিয়ে কলম দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা মার্ক করে রাখি, ঠিক এটা এই কম্পিউটারের এমএস ওয়ার্ডের ঠিক এরকম ভাবে এমএস ওয়ার্ডের ডকুমেন্টের ভিতরেও আমরা এরকম ভাবে মার্ক করে রাখতে পারবো। এটা করার জন্য বুকমার্কে যেতে হবে। তারপরে এখান থেকে যে কোনো একটা কিছু আমরা দিতে পারবো, আইকন দিতে পারবো, সংখ্যা দিতে পারবো বা কোনো লেটার দিতে পারবো। আমরা এটা এখানে কে দিয়ে এই এড এ ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, এই 48 নাম্বার পেজের মধ্যে আমরা কে ওয়ার্ডটা দিয়ে মার্ক করলাম। আমরা একটু উপর দিকে চলে আসব। এখন আমরা আছি 25 নাম্বার পেজে। এখন এই 25 নাম্বার পেজের মধ্যে আমরা অন্য আরেকটি লেটার দিয়ে বা সংখ্যা দিয়ে আমরা সংখ্যাটা নিচ্ছে না, আমরা লেটারে দিলাম, ওয়াই দিলাম, অ্যাড করে দিলাম। তাহলে 25 নাম্বার পেজের মধ্যে ওয়াই দিয়ে আমরা বুকমার্ক করলাম, ওয়াই লেটারটা দিয়ে। এখন আমরা 8 নাম্বার পেজে আছি। এখানে এসে আমরা বুকমার্কে গেলাম, এখানে আমরা অন্য একটি লেটার দিলাম, ই দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম।
এখন যদি আমরা বুকমার্কে যাই তাহলে এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি ই কে ওয়াই। ওয়াই দিয়ে একটা পেজের মধ্যে মার্ক করেছি, কে দিয়ে একটাতে করেছি, ই দিয়ে একটাতে করেছি। এখন যে কোনো একটাকে সিলেক্ট করে যদি আমরা গো টুতে ক্লিক করি তাহলে এই লেটারটা যেই পেজের মধ্যে আমরা মার্ক করেছি সেখানে নিয়ে আসবে। এই যে আমাদেরকে 48 নম্বর পেজে নিয়ে আসছে। আমরা আবার বুকমার্কে গেলাম, ওয়াইতে ক্লিক করলাম, গো টুতে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। ওয়াই কি আমরা 25 নম্বর পেজের মধ্যে মার্ক করে রেখেছিলাম, এই 25 নম্বর পেজ আমাদেরকে নিয়ে আসছে। এভাবে আমরা বুকমার্ক অপশনটি ব্যবহার করে আমরা বিভিন্ন পেজের মধ্যে এরকমভাবে লেটার দ্বারা আমরা মার্ক করে রাখতে পারবো। পরে এখান থেকে এই মার্ক যেই লেটারটা দিয়ে আমরা করব সেটার উপরে গিয়ে আমরা এই গো টুতে ক্লিক করলে ঠিক ওই পেজটার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে অনেকগুলো পেজ থেকে। তাহলে হাইপারলিংক এবং বুকমার্ক এই দুইটা জিনিস আমরা শিখলাম। তারপর হচ্ছে ক্রস রেফারেন্স, এটা তেমন কোনো প্রয়োজন হয় না, ইম্পর্টেন্ট কোনো কিছু না। তারপর আমরা দেখবো হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারের কাজ কি? হেডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে একটি ডায়লগ বক্স আসছে। এখন এই আগে আমরা একটু বুঝি বিষয়টা। সেটা হচ্ছে যদি হেডার মানে হচ্ছে পেজের উপর আর ফুটার মানে হচ্ছে পেজের নিচ। তো আমরা অনেক সময় একই লেখা বারবার লেখার প্রয়োজন হয়, সেটা আমরা কপি করে দিতে পারি। অথবা আরো সহজভাবে যদি আমরা বুঝি, আমরা যে ডক্টরের কাছে যাই, তো ডক্টরের কাছে যাওয়ার পরে আমরা দেখি যে ডক্টর সাহেবের যে প্রেসক্রিপশন শিটটা থাকে ওইখানে প্রত্যেকটা শিটের মধ্যে একই লেখা থাকে, ওনার ডেজিগনেশন থাকে, পদবি থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা যদি 100 পেজের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের 100 পেজের মধ্যে ওনার নাম, ওনার ডেজিগনেশন এগুলো লেখার প্রয়োজন পড়বে যদি এমএস ওয়ার্ডের মধ্যে আমরা তৈরি করি। তাহলে এটাকে বারবার কপি করে না দিয়ে আমরা এই হেডারটা এনে, হেডার বক্সটা এনে যদি আমরা কোনো কিছু এখানে লিখি, এই পেজের উপরের অংশের মধ্যে আমি কোনো ডক্টরের নাম লিখলাম, তার নাম্বার লিখলাম, তার অ্যাড্রেস দিলাম, দিয়ে এখন যদি আমরা এটাকে এই যে এখান থেকে ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করি তাহলে এই লেখাটা আমাদের এই 57টা পেজের শুরুতে চলে যাবে। তাহলে আমরা ইনসার্ট মেনু থেকে হেডারের কাজটা পেলাম এটাই, যে আমরা এই হেডার থেকে কোনো একটি বক্স নিয়ে যদি আমরা একটা পেজের হেডারে অর্থাৎ পেজের উপরে আমরা কোনো কিছু লিখি তাহলে সমস্ত পেজের মধ্যে চলে যাবে ডকুমেন্টের। তো এখানে 56টা পেজ আছে, এখান থেকে এই 56টা পেজের মধ্যে আমাদের এই লেখাটা চলে আসছে। আর এটাকে আমরা চাইলে ফুটারে দিতে পারি পেজের নিচে। তো পেজের নিচে দেওয়ার জন্য ফুটারে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে যে কোনো একটা বক্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে প্রত্যেকটা পেজের নিচে আমাদের একটা বক্স চলে আসবে। তো এখানে যদি আমরা কোনো কিছু লিখি, লিখে যদি আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেই তাহলে এই লেখাটা প্রত্যেকটা পেজের হেডারে ফুটারে চলে যাবে। এই ক্লোজ করে দিলাম, এই প্রত্যেকটা পেজের শেষে চলে আসছে। তো এইভাবে আমরা হেডার এন্ড ফুটারের কাজ করতে পারি। হেডারের কাজটা হচ্ছে কোনো একটা লেখা পেজের উপরে লিখলে সমস্ত পেজে চলে যাবে, আর ফুটারের কাজ হচ্ছে কোনো একটি লেখা পেজের নিচে লিখলে বক্স এনে তো এই লেখাটা প্রত্যেকটা পেজের নিচে চলে যাবে ডকুমেন্টের ভিতরে যতগুলো পেজ থাকবে। তারপরে হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজের মধ্যে নাম্বার দেওয়া যায়। তো এই যে আমাদের এখানে যে 56টা পেজ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পেজের ভিতরে কোনো কোথাও সংখ্যা লেখা নাই। তো এই পেজের ভিতরে যদি আমরা সিরিয়াল ওয়াইজ নাম্বার দিতে চাই তাহলে পেজ নাম্বারে যাব। এখানে অনেকগুলো ফাংশন আছে, টপ অফ পেজ, বটম অফ পেজ। আমরা চাইলে পেজের উপরে দিতে পারবো, নিচে দিতে পারবো, এবং উপরে যে দিব সেটা কোথায় থাকবে, রাইট সাইডে থাকবে নাকি লেফট সাইডে থাকবে নাকি সেন্টারে থাকবে। তো আমরা টপে দিলাম, মানে পেজ নাম্বারটা পেজের উপরে থাকবে এবং এই সেন্টারে থাকবে, সেন্টার থেকে শুরু হবে। এখানে ক্লিক করে দিলাম, এই আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে এখন নাম্বারিং হয়ে গেছে। তাহলে আমরা ইনসার্ট মেনু থেকে আমরা যেই ইয়াটা আছে পেজ নাম্বার যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে আমরা পেজের মধ্যে নাম্বার দিতে পারবো। তারপরে হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ হচ্ছে টেক্সট বক্স আঁকা যায়। এখানে ক্লিক করার পরে ড্রপ ডাউন মেনুতে এখানে অনেকগুলো টেক্সট বক্স আসছে, যেটা আমাদের পছন্দ হয় বা আমাদের কাজের সাথে যেটা যায় সেটাকে সিলেক্ট করব। আমাদের এখানে একটা টেক্সট বক্স আসবে। তো এখন এই টেক্সট বক্সের মধ্যে আমরা টেক্সট লিখতে পারবো। তো ডিফল্টভাবে কতগুলো টেক্সট থাকে এগুলো উঠাই দিয়ে আমরা চাইলে এই টেক্সট বক্সের মধ্যে আমরা লেখা লিখতে পারবো। অনেক সময় অফিসিয়াল কাজে এগুলো প্রয়োজন হয় যে একটা বক্সের ভিতরে টেক্সটকে দেখাইতে হয় বা টেক্সট লিখতে হয়। তো আমরা এগুলো টেক্সট বক্স থেকে নিয়ে আসতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা টেক্সট বক্স দেখেছি, টেক্সট বক্স ফাংশনের কাজগুলো দেখলাম। এখন আমরা কুইক পার্সের কাজ দেখব। কুইক পার্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে
গুরুত্বপূর্ণ হচ্ছে ফিল্ডের কাজ। ফিল্ডে ক্লিক করলাম, ফিল্ডে ক্লিক করার পরে এখান থেকে কতগুলো অপশন বের হয়েছে। এখান থেকে আমরা দেখব ইকুয়েশন, ইকিউ, এটাতে ক্লিক করে আমরা ওকে করব। তারপরে এখানে একটা ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্স আসার পরে আমরা চাইলে এগুলোকে পরিবর্তন করতে পারবো। তো আমি আরো সহজে বুঝি, এখানে ইকুয়েশনটা আমাদের এখানেই আছে, পরে আবার আছে। তো এই ইকুয়েশনে ক্লিক করলাম, ইকুয়েশনে ক্লিক করার পরে এখান থেকে একটা ইকুয়েশন আমরা নিলাম। তো নেওয়ার পরে আমরা এগুলোকে এডিট করতে পারবো। এটা বিশেষ করে আমাদের বীজগণিত এর অঙ্কের মধ্যে এই সূত্রগুলো লেখার প্রয়োজন হয়। তো এগুলো আমরা এই ইকুয়েশন থেকে করতে পারবো। ইকুয়েশন থেকে একটা সিলেক্ট করে আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে এসে আমরা কুইক পার্টসে গিয়ে আমরা এই ফিল্ডে গিয়ে আমরা ইকুয়েশনটাকে সিলেক্ট করব। ইকুয়েশনটাকে সিলেক্ট করে আমরা এই যে ইকুয়েশন এডিটর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এগুলোকে এডিট করতে পারবো। আমরা আমাদের মনের মতো করে আমরা এখান থেকে লিখতে পারবো, যেটা প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো এই হচ্ছে কুইক পার্টসের কাজ। তারপর আমরা যে ফাংশনের কাজটি দেখবো সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা ওয়ার্ড আর্টে গেলাম। ওয়ার্ড আর্টে যাওয়ার পরে এখানে কিছু দেখাচ্ছে, ওয়ার্ডকে আর্ট করার কিছু ফাংশন দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে আরো সুন্দর সুন্দর ফরম্যাটের কতগুলো ওয়ার্ড আর্ট নিয়ে আসতে পারবো। সেটাকে এখানে অ্যাড করার জন্য ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ এজ টাইপ, এইখান থেকে আমরা ওয়ার্ড 79/2003 ডকুমেন্ট এটাতে ক্লিক করে আমরা সেভ দিয়ে দিব। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন যদি আমরা ওয়ার্ড আর্টে আসি, এই যে এখানে অনেকগুলো নতুন নতুন ফাংশন তৈরি হয়েছে। তো এটা ডিফল্ট ভাবে অন্যরকম থাকে। এটাকে অ্যাড করার জন্য আমি তো দেখাইলামই, ফাইলে যেতে হবে, ফাইলে থেকে সেভ এজে যেতে হবে। তারপরে এখানে সেভ এজ টাইপে গিয়ে আমরা এই যে 2010 ডকুমেন্ট এটাকে ক্লিক করে ওকে করে কন্টিনিউ করে দিলে আমাদের এগুলো অ্যাড হয়ে যাবে। সেকেন্ড টাইম আবার দেখাই দিলাম সহজের জন্য। আচ্ছা, এখন আমরা এই ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটি ফাংশনকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখানে যা কিছু লিখবো, তো আমাদের এই লেখাটা ওই ফাংশনে যেরকম ডিজাইনে ছিল এরকম ডিজাইনে আমাদের লেখাটা হয়ে যাবে। এটাই হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ, অর্থাৎ ওয়ার্ডকে আর্ট করা যায়। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ কি? ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো লেখাকে হাইলাইট করা যায়। তো এই ড্রপ ক্যাপের কাজটা সাধারণত দেখা যায় যে ম্যাগাজিনের মধ্যে হয়ে থাকে। যেমন আমরা ধরলাম যে এটা একটা ম্যাগাজিনের লেখা, আমরা এখানে লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে। তো এখন আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের প্রথম যে অক্ষরটা, এই অক্ষরটাকে একটু বড় করে রাখার জন্য। তো এর জন্য এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ড্রপ ক্যাপে গেলাম। ড্রপ ক্যাপে যাওয়ার পরে আমরা এই যে এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমাদের প্রথম অক্ষরটা অনেক বড় হয়ে গেছে। তো এরকম ভাবে ড্রপ ক্যাপের মাধ্যমে আমরা কোনো একটি নির্দিষ্ট লেটারকে হাইলাইট করতে পারি। এই যদি আমরা এখানে ইন মার্জিন যদি দেই, তাহলে আমাদের এসটা আমাদের প্যারার মাঝখানে এরকম বড় হয়ে আসবে। এগুলো সাধারণত এতে করা হয়, ম্যাগাজিনের মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। এই ড্রপ ক্যাপের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো। তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমের কাজ হচ্ছে ও টু ডেট এবং টাইম দেওয়া যায়। যেমন আমরা ডেট এন্ড টাইমে গেলাম, যাওয়ার পরে এখানে ডিফল্ট ভাবে টাইমও দেওয়া আছে এবং তারিখও দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। তো আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে ডে, মান্থ, ইয়ার এই সিস্টেমে। আবার ইউরোপীয় অনেক কান্ট্রি আছে যেগুলোর মধ্যে ইয়ার, মান্থ, ডে এরকম ভাবে। তো আমাদের যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে ওকে করে দিব, সেটা আমাদের এই পেজের মধ্যে চলে আসবে। আমরা চাইলে এখান থেকে টাইমও দিতে পারবো। তো এই ডেট এন্ড টাইমের কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কতগুলো বের হয়ে আসছে, ফাংশন বের হয়ে আসছে। এখানে বোঝাচ্ছে এটাই যে আমরা এখন যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়ার্ড আর্ট ওয়ার্ক এখানে ক্লিক করি, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি পেজ এখানে ওপেন হবে। অথবা আরো সহজ করে যদি আমরা বুঝি, এই যে বিটম্যাপ ইমেজ এখানে ক্লিক করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদেরকে ভিন্ন একটি সাইডে নিয়ে গিয়েছে। তো আমরা এই অবজেক্টের মাধ্যমে ভিন্ন সাইডে গিয়ে কোনো ডিজাইন তৈরি করে সেটা এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে যেতে পারি। এখন আমরা এখানে ভিন্ন একটি সাইডে আমরা আসলাম, আসার পরে আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করলাম। এখানে পেন আছে, এখানে অনেক টুলস আছে। এই টুলস গুলো ব্যবহার করে করে আমরা বিভিন্ন ডিজাইন এখানে ক্রিয়েট করতে পারবো। কলম নিতে পারবো, কলম নিয়ে পেন্সিল নিয়ে আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবো। ডিজাইন তৈরি করার পরে আমরা যদি চাই সেই ডিজাইনটিকে এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, নেওয়ার জন্য এই ফাইলে ক্লিক করতে হবে। তারপরে এক্সিট এন্ড রিটার্ন টু ডকুমেন্ট এখানে ক্লিক করব। তাহলে আমাদের ওই ডিজাইনটা এমএস ওয়ার্ডের ভিতরে চলে আসবে। তাহলে অবজেক্ট থেকে
অবজেক্টের কাজটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া ভিন্ন একটি সাইডে গিয়ে কোনো ডিজাইন করে বা ডকুমেন্ট ক্রিয়েট করে সেই ডিজাইনটাকে বা ডকুমেন্টটাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে নিয়ে আসা যায়। এটা হচ্ছে অবজেক্টের কাজ। তারপরে এখানে তার পরবর্তী যে ফাংশনটি রয়েছে সেটি হচ্ছে যে সিম্বলের কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন প্রতীকী চিহ্ন ব্যবহার করতে পারবো। যেমন আমি সিম্বলে গেলাম, সিম্বলে যাওয়ার পরে এখানে অনেকগুলো সিম্বল আছে, এখানে যে কোনো একটাকে আমরা এভাবে সিলেক্ট করব, ইনসার্ট করব, এটা পেজের মধ্যে চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে চলে আসবে। এখানে ফন্ট আছে, তো ফন্টের থেকে যদি আমরা ফন্ট চেঞ্জ করি তাহলে আমাদের আমাদের সিম্বলও চেঞ্জ হয় এখানে। হ্যাঁ, তো অনেক সময় ডলারের চিহ্নের প্রয়োজন হয়, আমরা এগুলো এখান থেকে নিতে পারবো, অর্থাৎ ফাউন্ডের চিহ্নের প্রয়োজন হয়। তো আমাদের যে সিম্বলের প্রয়োজন হয় সেই সিম্বলটা আমরা এই সিম্বল ফাংশন থেকে নিতে পারবো। তাহলে আজকে আমরা হাইপারলিংক থেকে সিম্বল পর্যন্ত আমরা যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর কাজ শিখলাম। নেক্সট ক্লাসে আমরা পেজ লেআউটের যে কাজগুলো আছে, যে ট্যাবগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।